হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে 3 ফেজ ইনভার্টার পর্যন্ত। আজকে আমরা দেখব সিঙ্গেল ফেজ কারেন্ট সোর্স ইনভার্টার। ওকে, তো যে সার্কিট এখানে দেখতেছো সেটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স ইনভার্টারের সার্কিট। তো ফার্স্ট অফ অল এই সার্কিটে এটা প্রিপেয়ার হচ্ছে যে এখানে ইনপুটে আমরা ভোল্টেজ সোর্সের জায়গায় কারেন্ট সোর্স ইউজ করছি, আইডিসি। তো কারেন্ট সোর্স বলে আসলে স্পেসিফিক্যালি আলাদা কোনো জিনিস নেই, এরকম কোনো জিনিস বাজারে কিনতে পাওয়া যায় না। তো যেটা হয় কি, আমাদের কোনো একটা ভোল্টেজ সোর্সের সাথে কোনো যদি লার্জ এটা রেজিস্ট্যান্স ইন্ডাক্টর কানেক্ট করা হয়, তাহলে এটা বেসিক্যালি একটা কারেন্ট সোর্স হয়ে যায়। কারণ আমরা জানি যে ইন্ডাক্টরের কাজ হচ্ছে আমাদের কারেন্টকে কনস্ট্যান্ট রাখা। তো আমাদের সোর্স থেকে যে কারেন্টটা আউটপুট লোডে যাবে, সেই লোডে কারেন্টটা যদি ফ্লাকচুয়েট করে, তাহলে এই ইন্ডাক্টর যদি সাফিসিয়েন্টলি বড় হয়, তাহলে সেই ফ্লাকচুয়েশন গুলাকে কি করে বলবো, সাপ্রেস করে দিবে। আলটিমেটলি আমাদের কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, যেটা আমরা হচ্ছে রেকটিফায়ারে দেখছি যে যদি আমরা আউটপুটে একটা বড় ইন্ডাক্টর দেই, তাহলে আউটপুটে কারেন্ট কনস্ট্যান্ট আসে। আর যদি আমরা নর্মাল রেজিস্টিভ লোড ইউজ করি, তাহলে কারেন্ট হচ্ছে সাইনোসয়েডাল টাইপের আসে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স কিভাবে তৈরি করে আর কি। তো এই কারেন্ট সোর্সটা হচ্ছে এখানে সোর্স হিসেবে ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের সার্কিট। এই সার্কিটে হচ্ছে একটা, দুটা, তিনটা, চারটা হচ্ছে আমাদের থাইরিস্টর আছে আর চারটা ডায়োড আছে। তো এই থাইরিস্টর আর ডায়োড এরা মিলে আমাদের আউটপুটে হচ্ছে আমাদের যে ইনপুট কনস্ট্যান্ট কারেন্ট আছে সেটাকে ইনভার্ট করবে। তখন কিভাবে ইনভার্ট করবে দেখো তো, অ্যাজ ইউজুয়াল নাম্বারিং গুলো খেয়াল করো, যে নাম্বারিং গুলা হচ্ছে সিরিয়ালি না, 1, 3, 4, 6। তো এখানেও 1 আর 6 একসাথে অন করা হবে, আর 3 আর 4 একসাথে অন করা হবে। তো সিমালটেনিয়াসলি এদেরকে ফায়ার করা হবে। এখানে হচ্ছে আমরা 1 আর 6 এর গেট পালস হচ্ছে এগুলা, আর 3 আর 4 এর গেট পালস হচ্ছে এগুলা। যখন গেট পালস দেওয়া হবে, তখন হচ্ছে আমাদের থাইরিস্টর গুলা অন হবে। তারপরে যদি কারেন্ট জিরো হয়ে যায়, তাহলে থাইরিস্টর গুলো অফ হয়ে যাবে। থাইরিস্টর তো জানো কি জিনিস, থাইরিস্টর হচ্ছে গেট পালস দেওয়া ডায়োডের মতো, আর হচ্ছে গেট পালস দিলে অন হয়। তো আমাদের এই সার্কিটটা হচ্ছে দেখা যাচ্ছে যে দুটো স্টেজ আছে, একটা হচ্ছে 1 আর 6 এর জন্য অন হলে কি হবে, আর হচ্ছে 3, 4 অন হলে কি হবে। তো ফার্স্ট অফ অল যখন আমরা দেখি যে যদি 1 আর 6 যদি অন হয়, তাহলে হয় Q1 and Q6 অন। Q1 Q6 যখন অন হবে, তখন হচ্ছে দেখো যে আমাদের সার্কিটে এটা আর এটা অন। তো এটা মাঝখানে হচ্ছে আমাদের লোড। তো আমাদের সার্কিটে কারেন্ট ফ্লো করার পাথ কয়টা সেটা দেখো। হচ্ছে প্রথমত আমাদের এই মাঝখান দিয়ে একটা পাথ আছে যে পাথ দিয়ে কারেন্ট ফ্লো করবে। আরেকটা আছে হচ্ছে এই ক্যাপাসিটির নাম মনে করো C1। এই C1 ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। কারণ আমাদের ডায়োড গুলো কিন্তু হচ্ছে, ডায়োডের কিন্তু অন হওয়ার জন্য কিছু লাগে না, আমাদের শুধু 3 আর 4 অফ। এই 3 আর 4 বাদে সবকিছুর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে। তারপর আবার এই নিচের ক্যাপাসিটর দিয়েও কারেন্ট ফ্লো করতে পারবে, এটা মনে করো C2। তাহলে আমাদের কারেন্ট ফ্লো করার 3টা পাথ আছে। ফার্স্ট অফ অল আমাদের এই যে Q1, তারপর হচ্ছে C1 ডায়োড, তারপর হচ্ছে D3, তারপর D6, তারপর হচ্ছে Q6। এই এই ইয়াতে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। ওকে, তো হচ্ছে প্রথমত এই পাথ দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করলো। এখন দেখো এই পাথে একটা হচ্ছে ক্যাপাসিটেন্স আছে। তো ক্যাপাসিটেন্সের কাজ কি? ক্যাপাসিটেন্সের কাজ হচ্ছে চার্জ স্টোর করা। তো ক্যাপাসিটেন্সের কাজ যেহেতু চার্জ স্টোর করা, তাহলে এই ক্যাপাসিটেন্সটা চার্জ হতে থাকবে এবং হচ্ছে তখন এর এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস ভোল্টেজ জমা হবে।
ঠিক আছে? তো একটা সময় পরে আমাদের এই যে এই ডায়োডটা D3 ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে এবং এই পথ দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। তো এখানে বেসিক্যালি until C1 gets charged, then current will stop. ওকে, সো C1 যতক্ষণ পর্যন্ত চার্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কারেন্ট ফ্লো করবে। C1 যদি চার্জ হয়ে যায় তাহলে কারেন্ট ফ্লো স্টপ হয়ে যাবে এবং ওই অবস্থায় আমাদের হচ্ছে এখানে এরকম একটা চার্জ জমা হয়ে থাকে, একটা সিচুয়েশন তৈরি হয়ে থাকবে। আর হচ্ছে এখানে যে ডায়োড আছে সেটা রিভার্স বায়াস হয়ে যাবে। আর তাহলে বেসিক্যালি আমাদের যে এই পাথ দিয়ে কারেন্ট ফ্লো করতো সেই কারেন্ট ফ্লোটা থাকবে না। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের Q1, তারপর হচ্ছে D1, তারপরে লোড, তারপরে D6, আর একটা হচ্ছে Q6। আমাদের এই যে এই মাঝখানের পাথ দিয়ে কারেন্ট ফ্লো করবে, Q1 D1 লোড, Q6 D6 Q6 এটাতে কারেন্ট ফ্লো করবে এবং হচ্ছে এইখানে কোনো ক্যাপাসিটর নেই, তো এই কারেন্ট বন্ধ হওয়ার কোনো কারণ নাই। আর যেটা হচ্ছে যে এই যে এই দিক দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে এটা হচ্ছে আমাদের মনে করলাম যে কারেন্ট ফ্লো পজিটিভ দিক, তাহলে আমরা আউটপুটে হচ্ছে আমাদের পজিটিভ আইডিসি কারেন্টটা পাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আই আউটপুট ইজ ইকুয়াল টু প্লাস আইডিসি, এটা গেল। তারপরে থার্ড যে পাচ্ছিল সেটা হচ্ছে Q1 আমাদের নিচের দিয়ে Q1 D1 D4 দিয়ে, Q1 D1 D4, তারপরে হচ্ছে C2 Q6। ওকে, তো নিচে পাতে কারেন্ট ফ্লো করবে, এখানেও সিমিলারলি কারেন্ট ফ্লো করতে থাকলে হচ্ছে আমাদের C2 এক সময় চার্জ হয়ে যাবে। আর C2 যখন চার্জ হয়ে যাবে তখন হচ্ছে এই ক্যাপাসিটরটা নির্দিষ্ট চার্জের উপর নিতে পারে না। মানে কি ওই যে এখানে আইডিসি করেসপন্ডিং যে একটা ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজের সমান যদি আমাদের ক্যাপাসিটর চার্জ হয়ে যায় তাহলে সে আর কোনো নিতে পারবে না চার্জ। অ্যাজ এ রেজাল্ট আমাদের হচ্ছে এই পদে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। তো এইখানেও হচ্ছে আনটিল C2 gets charged, C যখন চার্জ হয়ে যাবে তখন আমাদের এইখানেও একটা চার্জ জমা হয়ে থাকবে আর হচ্ছে কারেন্ট ফ্লো করবে হচ্ছে আমাদের এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তো ইনিশিয়ালি আমাদের উপর দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল, মাঝখান দিয়েও কারেন্ট ফ্লো করতেছিল, নিচেরটা দিয়েও কারেন্ট ফ্লো করতেছিল, কিন্তু আলটিমেটলি আমাদের শুধু হচ্ছে যেটা আমাদের দরকার আইডিসি সেই কারেন্টটা ফ্লো করবে। এখন এই যে চার্জ জমা হয়ে থাকলো এগুলো আর কি দরকার, এগুলো হচ্ছে আমরা এখন মানে একটু পরে বুঝবো যে এই চার্জ মানে এদের দরকার কি ছিল, এদের মধ্যে যদি কারেন্ট ফ্লো আলটিমেটলি নাই করে এই ক্যাপাসিটর দুটার, তাহলে দরকার কি ছিল। তো এই কি দরকার ছিল সেটা আমরা হচ্ছে একটু পরে দেখবো যখন আমাদের Q3 আর Q4 অন হবে। মনে করো আমাদের হচ্ছে Q3 আর Q4 অন হচ্ছে, তো আমাদের সার্কিট হচ্ছে এটা। Q3 Q4 যদি অন হয় তাহলে আমাদের হচ্ছে কারেন্ট ফ্লো করার তিনটা পাথ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এদিক দিয়ে, তারপর হচ্ছে এই দিক দিয়ে, আর একটা হচ্ছে নিচেরটা দিয়ে। তো তিনটা পাথ দিয়ে কারেন্ট ফ্লো করবে, কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে যখন আমাদের তো ইনিশিয়ালি Q1 আর Q6 অন ছিল, তো আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত আমাদের এসিআর এর মধ্যেকার কারেন্ট জিরো না হচ্ছে বা এসিআর রিভার্স বায়াস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসিআর অন থাকবে। তো আমাদের যখন Q3 আর Q4 অন হচ্ছে তার সাথে তো আমাদের Q1 Q6 অফ হওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের গেট পাস তো দেওয়াই ছিল। তাহলে আমাদের Q1 Q6 কিভাবে অফ হচ্ছে? তো যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের Q1 ছিল হচ্ছে আফটার দ্য এন্ড অফ এই সাইকেলের শেষে আমাদের এই জায়গায় ছিল হচ্ছে Q1 আর এই জায়গায় আছে হচ্ছে Q6। তাহলে আমাদের যদি Q4 কে ধরো তো এই জায়গায় Q1 আছে আর এখানে হচ্ছে ক্যাপাসিট্যান্স আছে, আর এই দিক দিয়ে আমরা হচ্ছে Q3 কে অন করলাম। তো Q1 আগে থেকে ছিল, এখন হচ্ছে Q3 কে অন করলাম, এখানে পজিটিভ এখানে নেগেটিভ চার্জ আছে।
যদি আমরা Q3 কে অন করি তাহলে সাথে সাথে আমাদের যে ক্যাপাসিটরের নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জটা এখানে চলে আসবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে হচ্ছে এসসিআরটা ছিল এই এসসিআরটা রিভার্স বায়াস হয়ে যাবে এবং এই কারণে এই পাথটা ওপেন হয়ে যাবে। আবার সেম আমাদের এখানে Q6 আছে এই জায়গায়, আর হচ্ছে এইখানে আমাদের যদি হচ্ছে Q4 আছে এইটা অন হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে এখানে হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জ ছিল, এই পজিটিভ চার্জটা তাহলে হচ্ছে এখানে চলে আসবে। আর এখানে যদি চলে আসে এই জায়গায় আমাদের হচ্ছে এই যে এসসিআরটা এই এসসিআরটা রিভার্স বায়াস হয়ে যাবে, কারণ হচ্ছে কি বললাম অ্যানোডে হচ্ছে নেগেটিভ চার্জ আর ক্যাথোডে হচ্ছে পজিটিভ চার্জ। তো এই ক্যাপাসিটর দুইটা ইউজ করার কারণ ছিল হচ্ছে যখন Q3 Q4 অন হবে তখন যেন আমাদের Q1 আর Q6 অফ হয়ে যায় ক্যাপাসিটর চার্জের মাধ্যমে। Q3 Q4 আমাদের ক্যাপাসিটর গুলোকে Q1 এর অ্যাক্রসে শর্ট করে দিবে, Q1 বা Q6 এর অ্যাক্রসে শর্ট করে দিবে যাতে করে আমাদের Q1 আর Q6 অফ হয়ে যাবে এবং আমাদের সার্কিটটা শুধুমাত্র Q3 আর Q4 অন থাকবে। তো আশা করি এটা বুঝছো। এটাই হচ্ছে আমাদের এই আমাদের যে ক্যাপাসিটর গুলো ছিল সেই ক্যাপাসিটর গুলোর উদ্দেশ্য। তো আফটার Q1 আর Q6 অফ হয়ে গেল, তারপরে Q3 আর Q4 হচ্ছে আমাদের আগে যে সার্কিটটা যেভাবে কাজ করছে Q1 Q6 অন হওয়ার কারণে সেভাবে কাজ করবে। তিনটা পাথ আছে, তিনটা পাথের মধ্যে ফার্স্টে হচ্ছে Q3 C1 D1 D4 আর Q4। তো এখানে হচ্ছে C1 চার্জ হবে অপোজিট ডিরেকশনে। তো এই যে Q1 C1 D1 D4 Q4 C1 অপোজিট ডিরেকশন চার্জ হবে, তারপর যখন চার্জ হওয়া শেষ হয়ে যাবে তখন এর চার্জের পোলারিটি চেঞ্জ হয়ে হচ্ছে এই পথ দিয়ে কারেন্ট আর ফ্লো করবে না। তো যখন আমরা আবার Q1 অন করব তখন এই C1 এর চার্জটা Q1 এর অ্যাক্রসে যা সরি Q3 এর অ্যাক্রসে যে একে অফ করে দিবে। তো এটা হচ্ছে পরের ব্যাপার। তো আপাতত বোঝা যায় হচ্ছে এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে, তারপরে হচ্ছে আমাদের এখানে প্লাস আর এখানে মাইনাস চার্জ জমা হবে Q1 এর জন্য। তারপরে হচ্ছে Q3 D3 লোড D4 Q4 এই পদে কারেন্ট ফ্লো হবে এবং এটা হচ্ছে আমাদের I আউটপুট ইকুয়াল টু মাইনাস IDC দিবে। সো এই দিক দিয়ে আমাদের লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আর তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বার পদে কারেন্ট ফ্লো হবে যেটা হচ্ছে Q3 D3 D6 C2 Q4 Q3 D3 D6 C2 Q4 এখান দিয়েও হচ্ছে আমাদের C2 এর অ্যাক্রসে চার্জ জমা হবে। তো এইভাবে এখানে চার্জ জমা হবে, পজিটিভ নেগেটিভ চার্জ জমা হবে। আর হচ্ছে আলটিমেটলি এই দুইটা ক্যাপাসিটর যখন চার্জ হয়ে যাবে C1 আর C2 তখন হচ্ছে এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং আমাদের শুধুমাত্র এই মাঝখানের লোড যেটা এই লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো এই জন্য শুধুমাত্র এই কারেন্টটা আমরা পাবো। আর এই যে চার্জ জমা হলো এটার দরকার কি, when Q1 Q6 turns on C1 and C2 will turn Q3 Q4 off. ওকে, তো একটু আগে আমরা যেরকম দেখছিলাম যে আমাদের Q3 অন করার কারণে Q1 অফ হয়ে গেছে কারণ এই চার্জটা এর অ্যাক্রসে চলে আসছে, আবার Q4 অন হওয়ার কারণে Q6 অফ হয়ে গেছে। সিমিলারলি আমাদের এখন যদি আমরা Q1 কে অন করি তাহলে Q3 অফ হয়ে যাবে আর Q6 কে এই জায়গায় অন করলে আমাদের এই জায়গায় যে হচ্ছে সরি Q6 হচ্ছে এই জায়গা থাকে, Q6 কে অন করলে Q4 অফ হয়ে যাবে। তো এবার কিভাবে অফ হবে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে যে কি এখানে যদি শর্ট করে দিই তাহলে এই নেগেটিভ ভোল্টেজটা এই জায়গায় চলে আসবে, এখানে প্লাস ভোল্টেজ থাকবে এবং এই জিনিসটা রিভার্স বায়াস হয়ে অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ কারেন্ট সোর্স ইনভার্টারের ওয়ার্কিং। তো এই কারণে প্রথমে আমরা দেখছি যে হচ্ছে তিনটা পাত দিয়ে কারেন্ট ফ্লো করছিল, মাঝখানেটা দিয়ে শুধুমাত্র সাস্টেইন করে এবং প্লাস আইডিসি পাওয়া যায়। প্লাস আইডিসি পাওয়ার কারণে আমাদের কারেন্টটা এরকম প্লাস আইডিসি আসছে, আর পরের হাফে আমাদের মাইনাস আইডিসি পাওয়া যায়, তো মাইনাস আইডিসি আসছে এবং আমরা গেট পালসের ফায়ারিংটা কন্ট্রোল করে কারেন্টের আরএমএস ভ্যালু কন্ট্রোল করতে পারবো এবং আমাদের একটা ডিসি কারেন্টকে আমরা এখানে অল্টারনেটিং কারেন্টে কনভার্ট করতেছি। তো এটা হলো কারেন্ট সোর্স ইনভার্টার সিঙ্গেল ফেজ। আই হোপ যেখানে আর কোনো সমস্যা নাই। পরীক্ষায় হচ্ছে যদি আসে ওয়ার্কিং তাহলে হচ্ছে এগুলাই লেখা লাগবে যেগুলো আমি লিখছি।
এগুলাই একরকম করে লিখলেই হয়ে যাবে। ওকে, তো এটা গেল। এখন আমরা দেখবো হচ্ছে সিরিজ রেজোনেটিং ইনভার্টার। এটা হচ্ছে সিরিজ রেজোনেটিং ইনভার্টারের সার্কিট ড্র করে নিও। তো এখানে দেখতে এটার নাম রেজোনেটিং ইনভার্টার কারণ এখানে হচ্ছে আমাদের এএলসি আর আছে আরএলসি রেজোনেন্স সার্কিট আছে, তো এই জন্য নাম সিরিজ রেজোনেটিং ইনভার্টার। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের দুইটা এসিআর আছে, একটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2। তো দুটো এসিআর কে অন আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এ অন থাকলে এ অফ, এ অন থাকলে এ অফ। তো কে অন আছে তারপর ডিপেন্ড করে আমাদের আউটপুট ডিপেন্ড করবে। তো ফার্স্ট অফ অল আমাদের মনে করা হচ্ছে Q1 এসিআর অন আছে, কারণ আমরা প্রথমে হচ্ছে Q1 রে ফায়ার করব। তো Q1 কে যদি ফায়ার করি তাহলে আমাদের সার্কিটটা হবে হচ্ছে এরকম নরমাল আরএলসি সার্কিট। আরএলসি সার্কিট কিভাবে আচ্ছা, আরএলসি সার্কিটের ডিসি ভোল্টেজ দিলে কি হয়, এগুলা আমি তোমাদের কোয়ারেন্টাইনের আগে অনেকক্ষণ পড়াইছিলাম আমার যতদূর মনে পড়ে। আরএলসি সার্কিটের ইকুয়েশন দিয়ে দেখাইছিলাম এসিআর পড়ানোর আগে। তো ওই লেকচার গুলা যদি কেউ তুলে থাকে তাহলে তার কাছ থেকে কালেক্ট করে নিও। ওই পড়াইছিলাম এই কারণ পুরো কোর্সে আমাদের আরএলসি সার্কিট, এলসি সার্কিট এগুলোর বেসিক গুলো লাগবে। যেমন সারাদিন ইন্ডাক্টর কি হয় এগুলো বলতে হয়। ইন্ডাক্টরে হচ্ছে যে ভিডিসি দিলে আস্তে আস্তে যে ইন্ডাক্টরের কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যায়, এগুলো বলতে হয়। তো এই জন্য আর কি এগুলো পড়াইছিলাম। তো ওই লেকচার গুলো দেখে নিও। তো এখন আমি অত ডিটেলসে যাবো না। এখানে যেটা হচ্ছে যে যখন আর এখানে তিনটা লিমিট আছে। এল আর সি এর কাজ হচ্ছে এনার্জি স্টোর করা, আর রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে ড্যাম্প করা। তো রেজিস্ট্যান্সকে আপাতত ইগনোর করো, রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে অসিলেশনকে ড্যাম্প করা। তো এল আর সি যদি রেজোনেন্স সার্কিট থাকে তাহলে কি হয়, ফার্স্ট অফ অল দুইজনে তাদের হচ্ছে স্ব যে ফিল্ড আছে, এর ম্যাগনেটিক ফিল্ড আর এ হচ্ছে চার্জ। তো এই দুজনে হচ্ছে এনার্জি স্টোর করে এবং আস্তে আস্তে কারেন্টটা বাড়বে। এই যে আই আউটপুট কারেন্টটা, তো আই আউটপুট কারেন্টটা আস্তে আস্তে পজিটিভ হতে থাকবে। তারপরে একটা সময় যখন ক্যাপাসিটরের ভোল্টেজ আমাদের ইনপুট ভোল্টেজের সমান হয়ে যাবে, তখন আমাদের কারেন্টটা জিরো হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো কারেন্ট জিরো হতে পারবে না, কারণ আমাদের যে ইন্ডাক্টর আছে সেই ইন্ডাক্টর নিজে তখন সোর্স হিসেবে কাজ করে কারেন্ট সাপ্লাই দিতে থাকবে। মানে হচ্ছে এই জায়গায় যখন প্লাস ভিডিসি চলে আসবে, প্লাস ভিডিসি চলে আসলে আমাদের হচ্ছে কারেন্টটা এইখানে হঠাৎ করে জিরো হওয়ার চেষ্টা করতো, কিন্তু ইন্ডাক্টরের কাজ হচ্ছে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়া। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের ইন্ডাক্টর নিজের সোর্স হিসেবে কাজ করে সে কারেন্ট সাপ্লাই দিতে থাকবে, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা আস্তে আস্তে কমবে। তো তখন হচ্ছে কারেন্ট কমা শুরু করবে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম পাবো। তো আমি তোমাদেরকে হচ্ছে ক্যাপাসিটরের ওয়েভফর্মও দেখাইছিলাম যে ক্যাপাসিটরের ভোল্টেজটা কি হয়। ক্যাপাসিটরের ভোল্টেজ ভিডিসি থেকে হচ্ছে টুয়াইস ভিডিসি পর্যন্ত হয়। যতক্ষণ পর্যন্ত 2 ভিডিসি না আসতেছে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো করে। যখন ক্যাপাসিটরের ভোল্টেজ 2 ভিডিসি হয় তখন হচ্ছে আমাদের কারেন্টটা জিরো হয়ে যায়। আর যখন আমাদের কারেন্ট জিরো হবে, যেহেতু এই সার্কিটের এসসিআর আছে, এসসিআর এর কাজ হলো যখনই তার মধ্যে দিয়ে কারেন্ট জিরো হবে অথবা তার একটা রিভার্স বায়াস আসবে, তখনই হচ্ছে সে অফ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট এই পর্যায়ে এসে আমাদের এই সার্কিটটা, এই এসসিআরটা অফ হয়ে যাবে এবং আমাদের তখন হচ্ছে কোনো কানেকশন থাকবে না। অ্যাজ এ রেজাল্ট কারেন্ট জিরো থাকবে যতক্ষণ না আমরা Q2 তে ফায়ার করতেছি। তো আই হোপ এটা বুঝতে পারছো। যদি হচ্ছে এত কিছু বুঝতে সমস্যা হয় তাহলে খালি মনে রাখো যে এলসি সার্কিটে সাইনোসয়েডাল কারেন্ট পাওয়া যায়। সাইনোসয়েডাল কারেন্ট কেন পাওয়া যায় এটার জন্য তোমরা হচ্ছে এখন হচ্ছে এই সার্কিট সলভ করবা। ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এই সার্কিট সলভ করবা। এসি সার্কিট এগুলো করছিলা, ওইসব লেকচার দেখবা। আমি যেগুলো লেকচার করাইছি ওগুলো দেখবা। তো ওই সলভ করে তারপরে হচ্ছে বুঝো যে কেন সাইনোসয়েডাল কারেন্ট আসে। তো যাই হোক, তো ফার্স্ট অফ অল আমাদের সার্কিটে সাইনোসয়েডাল কারেন্ট আছে। তো সাইনোসয়েডাল কারেন্ট হচ্ছে যখন জিরো হবে, জিরো ক্রসিং আসবে তখন এটা অফ হয়ে যাবে। এই অবস্থায় আমাদের হচ্ছে Q2 অন হবে। Q2 কে ফায়ার করা হলে Q2 অন হবে। তো Q2 যদি অন হয় তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে এইরকম, আমরা একটা সার্কিট পাচ্ছি সোর্স ফ্রি আরএল সার্কিট। ঠিক আছে, সোর্স ফ্রি আরএল সার্কিট। এবং এই জায়গায় কি হচ্ছে, আমাদের ক্যাপাসিটরের অ্যাক্রসে অলরেডি আমার কি ভোল্টেজ জমা ছিল, কারণ আমরা বলছি যে ক্যাপাসিটর টুয়াইস ভিডিসি ভোল্টেজে পৌঁছে তারপরে হচ্ছে অফ হয়, আমাদের কারেন্ট অফ হয়। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের ক্যাপাসিটর এখন হচ্ছে সোর্স হিসেবে কাজ করে এই সার্কিটে এনার্জি কি বলে কারেন্ট ফ্লো করাবে। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের এই সোর্স ফ্রি আরএল সার্কিটে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। আগেও ছিল হচ্ছে আই আউটপুটের দিকে, এখন হচ্ছে এদিকে। সো
যেহেতু হচ্ছে কারেন্টের ডিরেকশনটা দেখো চেঞ্জ হয়েছে, আগে নিচে থেকে ফ্লো করতেছিল, এখন নিচ থেকে উপর দিকে ফ্লো করতেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা হচ্ছে এটা নেগেটিভ সাইনোসয়েড পাবো যতক্ষণ না আমাদের কারেন্ট আবার নেগেটিভ দিক দিয়ে জিরো হচ্ছে। ক্যাপাসিটরের সব যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আমাদের এই কারেন্টটাও জিরো হবে, উল্টো দিকে জিরো হবে আর কি, যেহেতু এটা নেগেটিভ কারণ উল্টো দিকে কারেন্ট ফ্লো করতেছে। তো তারপর যদি আবার হচ্ছে আমাদের এখানে জিরো হওয়ার পরে আমাদের আবার এই Q2 অন অফ অফ হয়ে যাবে, Q2 অফ হয়ে যাবে, তারপরে আবার যদি Q1 অন করি তাহলে আবার এই সার্কিটে আসবো, তখন আবার হচ্ছে আমরা একটা সাইনোসয়েড পাবো। তো এটাই হচ্ছে আমাদের সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার। এখানে জাস্ট মনে রাখতে হবে যে একটা এলসি সার্কিটে আমাদের সাইনোসয়েড কারেন্ট ফ্লো করে, এবং যখনই কারেন্টটা জিরো ক্রসিং আসবে তখনই আমাদের এসসিআরটা অফ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের দুটো এসসিআর এর জন্য দুটো সার্কিট পাবো, একটা হচ্ছে এই সার্কিট, একটা হচ্ছে এই সার্কিট। দুটো সার্কিটের কারেন্টের ডিরেকশন উল্টো দিকে, তাই আমরা হচ্ছে একসময় পজিটিভ কারেন্ট সাইনোসয়েড পাবো, একসময় নেগেটিভ সাইনোসয়েড পাবো, এবং এটাই আর কি। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলো। এটাই হচ্ছে আমাদের সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার। এরপর হচ্ছে আমাদের ফুল ব্রিজ রেজোন্যান্ট ইনভার্টার। হচ্ছে এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে ফুল ব্রিজ রেজোন্যান্ট ইনভার্টার, কারণ এটা ফুল ব্রিজ রেকটিফায়ার বা ফুল ব্রিজ ইনভার্টারের মতো দেখতে, তাই এর নাম হচ্ছে ফুল ব্রিজ রেজোন্যান্ট ইনভার্টার। তো এখানে আমাদের চারটা এসিআর আছে, চারটা ডায়োড আছে, Q1 Q3 Q4 Q6, চারটা এইচসিআর আর D1 D3 D4 D6 একটা ডায়োড, আর হচ্ছে আমাদের মাঝখানে লোড আছে। তো মনে করো যে হচ্ছে এটা হচ্ছে কারেন্ট ফ্লোর পজিটিভ দিক। তো এখানেও আমাদের গেট পাস অ্যাপ্লাই করতে হবে। গেট পাস গুলো 1 আর 6 সবসময় একসাথে অ্যাপ্লাই করতে হয়, 3 4 একসাথে অ্যাপ্লাই করতে হয়। তো এই যে এই সময়ে 1 6 অ্যাপ্লাই হচ্ছে, এগুলোর সময় 3 4 অ্যাপ্লাই হচ্ছে। তো এই সময় কি হবে দেখো, যখন আমরা 1 আর 6 অ্যাপ্লাই করলাম, আমাদের যে একটু আগে বলছি যে সাইনোসয়েড কারেন্ট ফ্লো করবে, সাইনোসয়েড কারেন্ট ফ্লো করবে, তার মানে এরকম একটা কারেন্ট ফ্লো করার কথা। আমাদের সাইনোসয়েড কারেন্ট ফ্লো করার কথা। এখন সমস্যা হচ্ছে যে একটু আগে আমরা দেখলাম যে যখনই আমাদের কারেন্টের জিরো ক্রসিং আসতেছে তখনই Q1 আর Q6 অফ হয়ে যাওয়ার কথা, কারণ তারা তাদের হোল্ডিং কারেন্টের যে নিচে আসলে এসিআর অফ হয়ে যায়। বাট এই সার্কিটে আমাদের কয়েকটা ডায়োড আছে, যে এই ডায়োড আর এই ডায়োড আছে, এদের খেয়াল করো। তো হচ্ছে এই ডায়োড গুলো আমাদের কারেন্টের একটা পাথ প্রোভাইড করবে। তো কারেন্টটা প্রথমে হচ্ছে এই দিক দিয়ে ফ্লো করতেছিল, কিন্তু যখনই হচ্ছে আমাদের Q1 আর Q6 অফ হয়ে যাবে তখনই আমাদের কারেন্টটা এই সার্কিট দিয়েই এই পাথ দিয়ে ফ্লো করা শুরু করবে। তো ইনিশিয়ালি এই দিক দিয়ে ফ্লো করতেছিল, যখনই এটা আর এটা অফ হয়ে গেল তখনই হচ্ছে এই দিক দিয়ে ফ্লো করবে। তো বেসিক্যালি আমরা একটা নেগেটিভ সাইকেল পাবো। তো এইটা হচ্ছে আগের সার্কিটের সাথে একটা পার্থক্য, যে প্রত্যেকটা এসিআর হাফের জন্য, মানে Q1 Q6 এর জন্য আমরা পজিটিভ নেগেটিভ দুটো কারেন্টই পাচ্ছি, এবং তারপর যখন Q3 Q4 এর জন্য আসবো তখনও ইনিশিয়ালি Q3 Q4 এর মধ্যে দিয়ে ফ্লো করতে থাকবে এই দিক দিয়ে, এবং তারপর যখন Q3 আর Q4 অফ হয়ে যাবে তখন কারেন্টটা ডিরেকশন চেঞ্জ করে D3 D4 এর মধ্যে দিয়ে ফ্লো করবে। কেন? কারণ আবার বলতেছি, যেহেতু এখানে হচ্ছে কি আরএলসি সার্কিট আছে, আরএলসি সার্কিট তো হচ্ছে যদি সুযোগ পায় তাহলে তো সে সাইনোসয়েডাল কারেন্টকে অফ করবে না, সে যতক্ষণ পারে সাইনোসয়েডাল কারেন্ট প্রোভাইড করতে থাকবে। আগের সার্কিটে সুযোগ ছিল না, কারণ এসিআরটা অফ হয়ে গেছিল, তাই তাকে জিরোতে এই জায়গায় এসে অফ অফ হয়ে যেতে হয়েছিল। কিন্তু এই সার্কিটে যেহেতু একটা আমাদের কারেন্ট ফ্লো করার একটা কি বলে জায়গা আছে এই ডায়োড গুলোর মাধ্যমে, তো এই কারণে এই সার্কিটে আমাদের নেগেটিভ হার্প গুলো পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আগের সার্কিটের সাথে পার্থক্য, যে আগের সার্কিটে আমাদের ডায়োড গুলো ছিল না, এই সার্কিটে ডায়োড আছে। এই ডায়োড গুলো আমাদেরকে এক্সট্রা কারেন্ট ফ্লো করার পথ প্রোভাইড করতেছে। তাহলে এটাই হচ্ছে এখন এখানে ড্র করা লাগবে। এটা দেখো, তো এই যে যখন পজিটিভ হাফ তখন আমাদের হচ্ছে Q1 আর Q6 অন, তারপর যখন কারেন্ট জিরো ক্রসিং হবে, আমি এটা জিরো থেকে শুরু করিনি, কারণ আছে। ঠিক আছে, এটা একটা হচ্ছে পজিটিভ ভ্যালু থেকে শুরু করা হয়েছে, এটা কারণ আছে, পরে বলবো। তো এটা কারেন্টটা পজিটিভ হলো, তারপর যখন জিরো হয়ে যাবে তখন Q1 Q6 অফ হয়ে যাবে, এবং এই সময় আমাদের
আর D1 আর D6 অন হবে, ঠিক আছে? D1 D6 অন হবে এবং কতক্ষণ অন হবে? যতক্ষণ না আমাদের এই গেট পালস, অন্য দুটো গেট পালস অ্যাপ্লাই করা হচ্ছে, মানে যতক্ষণ না আমাদের Q3 আর Q4 অন হচ্ছে। তো D1 D6 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকবে, কিন্তু যখনই আমাদের Q3 আর Q4 অন হবে তখন আমরা হচ্ছে উল্টো দিকে কারেন্ট পাবো। প্রথম দিকে আমরা এদিকে কারেন্ট পাচ্ছিলাম, তারপর এদিকে যাচ্ছিল, তারপর হচ্ছে Q3 Q4 এর জন্য হচ্ছে আমরা আবার হচ্ছে এইদিকে পাবো। তো বেসিক্যালি D1 D6 এর জন্য যেদিকে পাচ্ছিলাম সেদিকেই পাবো, কিন্তু কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সার্কিটের কি বলা, কারণ এখন সার্কিটের সার্কিটটা তো আলাদা। আগে ছিল হচ্ছে এই সার্কিট, এখন হচ্ছে এই সার্কিট। তো এই সময় আমরা হচ্ছে এইরকম কারেন্ট পাবো। তো এই জায়গায় হচ্ছে Q3 Q4 অন, আর এই জায়গায় হচ্ছে D3 D4 অন। Q3 Q4 যখন হচ্ছে এই দিক দিয়ে ফ্লো করতে করতে যখন 0 হয়ে যাবে তখন হচ্ছে আমাদের D3 আর D4 অন হবে এবং কারেন্টটা উল্টো দিকে ফ্লো করা শুরু করবে। তাই এই জায়গায় কারেন্টের একটা সাইন রিভার্সাল আছে। তো এটাই হচ্ছে আমাদের কি বলে ফুল ব্রিজ রেজোনেট ইনভার্টার। এখানকার ওয়েভ ফর্মগুলো এরকম হবে। আর হচ্ছে যেটা বললাম আগেরটার সাথে খেয়াল করো, আগে জাস্ট হচ্ছে যখনই জিরো ক্রসিং এসে তখনই জিরো হয়ে গেছে, কিন্তু এখানে জিরো ক্রসিং আসলেই জিরো হয় না, এখানে জিরো ক্রসিং পরেও কারেন্ট ফ্লো করতে থাকে, কারণ আমাদের এখানে ডায়োড আছে। এটা গেল একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে এখানে আমরা কখন আমাদের ফায়ারিং মানে কি বলে কোন একটা সাইকেল শুরু হচ্ছে সেটা ডিপেন্ড করে ফায়ারিং এর উপর। তো এখানে যেরকম দেখছিলাম যে কারেন্ট অলরেডি জিরো হয়ে বসে আছে, ফায়ার করলেই আমাদের হচ্ছে একদম জিরো থেকে কারেন্ট শুরু হচ্ছে। এখানে তো কারেন্ট এই জায়গায় যখন পৌঁছাবা তখন তো কারেন্ট জিরো হয়ে বসে নাই, কারেন্ট একটা নেগেটিভ ভ্যালু আছে। তো এই সার্কিট যখন আমাদের Q3 Q4 সার্কিটে কারেন্ট ফ্লো করবে, সেটাকে যদি আমরা হচ্ছে ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে চাই, তাহলে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা চেঞ্জ হবে। তো ইনিশিয়াল কন্ডিশনটা জিরো হবে না, ইনিশিয়াল কন্ডিশনটা অন্য কিছু হবে। এই কারণে আমাদের কারেন্টটা এখানেও নেগেটিভ, এখানেও জিরো থেকে স্টার্ট না হয়ে মাইনাস কিছু একটা থেকে স্টার্ট হয়েছে, আর এখানে জিরো থেকে স্টার্ট না হয়ে প্লাস কিছু একটা থেকে স্টার্ট হয়েছে, কারণ এখানে এই জায়গায় আছে। তো এই জায়গা থেকে হচ্ছে আবার আমাদের হচ্ছে এইরকম কিছু একটা আসবে, ঠিক আছে? তো প্রত্যেকটা গেট পালসের জন্য দুটা সাইকেল আছে, একটা হচ্ছে পজিটিভ সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ সাইকেল। পজিটিভ সাইকেলে এসিআর অন হবে, নেগেটিভ সাইকেল ডায়োড অন হবে। এইভাবে আমাদের এই সার্কিটটা কাজ করবে। এখানেও একটা জিনিসই বোঝার যে আরএলসি সার্কিটে আমাদের সাইনোসয়েড কারেন্ট ফ্লো করে, আর কিছু নাই। এগুলো যদি পরীক্ষায় আসলে মানে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আসলে সার্কিট আঁকায় দিবা, সার্কিট আর হচ্ছে ওয়েভ ফর্ম ছাড়া কিছুই চায় না এগুলোতে। ওকে, তো নেক্সট জিনিস হচ্ছে আমরা পাস উইথ মডুলেশন ইনভার্টার। তোমরা তো এগুলো নিয়ে কাজ করো, আরডুইনো বোর্ডে এগুলো দেখছো, পিডব্লিউএম সিগন্যাল। তো এখানে ওই পিডব্লিউএম সিগন্যাল নিয়ে পিডব্লিউএম ইনভার্টার আছে। তো এটাকে এটা এখানে কেন আসতে জানি না, কারণ এখানে ইনভার্ট হয় তাই গেস। তো এখানে হচ্ছে একটা অপ অ্যাম্প ইউজ করা হয়েছে। অপ অ্যাম্পের মধ্যে হচ্ছে যে আমরা জানি যে দুটো পোর্ট থাকে, দুটো পোর্টের একটাতে আমাদের মেসেজ সিগন্যাল দিব আর একটাতে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল দিব। তো মেসেজ সিগন্যাল তো লো ফ্রিকোয়েন্সি হয়, ক্যারিয়ার সিগন্যাল হাই ফ্রিকোয়েন্সি হয়, এটা তোমরা জানো। আর হচ্ছে আমাদের আউটপুটের লোড আছে, আরএল লোড আছে। এই আউটপুটের অ্যাক্রসে আমরা দেখবো আউটপুটের অ্যাক্রসে এই লোডের অ্যাক্রসে আমরা ভোল্টেজ দেখবো। তো এখন মনে করো যে হচ্ছে আমাদের এখন এই ইয়াগুলো ড্র করি আর কি, ক্যারিয়ার আর হচ্ছে মেসেজ সিগন্যাল যদি ড্র করি তাহলে কিরকম হবে। এটা মনে করো আমাদের ক্যারিয়ার সিগন্যাল। তো এখানে যদিও হচ্ছে ফ্রিকোয়েন্সি অনেক বেশি হওয়ার কথা 20 কিলোহার্টজ, তো ওটা তো আমি এখন ড্র করতে পারবো না। তো মনে করো যে এটা ক্যারিয়ার সিগন্যাল আর হচ্ছে আমাদের লাগবে মেসেজ সিগন্যাল। তো এটা মনে করো হচ্ছে মেসেজ সিগন্যাল, ঠিক আছে? মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে একটু কম ক্যারিয়ারের চেয়ে, কিন্তু 50 হার্জের লেভেলের না আর কি। তো এখান থেকে আমাদের হচ্ছে আউটপুট সিগন্যালটা ড্র করতে হবে। আউটপুট সিগন্যাল আসলে বুঝবা যে এটাকে ইনভার্টার কেন বলা হচ্ছে। তো আউটপুট সিগন্যালে দেখো যে আমরা জানি অপ অ্যাম্পে কি হয়, যদি পজিটিভ ইনপুটের ভ্যালু বড় হয় তাহলে আমাদের এখানে কি +15 ভোল্ট -15 ভোল্ট, আচ্ছা
এখানে +15 ভোল্ট আছে আর হচ্ছে এখানে -15 ভোল্ট আছে। তো যখন হচ্ছে আমাদের পজিটিভ ইনপুটের ভ্যালু বড় হবে তখন আমরা +15 ভোল্ট পাবো, যখন নেগেটিভ ইনপুটের ভ্যালু বড় হবে তখন -15 ভোল্ট পাবো। এটা তো জানো অপ অ্যাম্পে কি হয়। তো আমাদের পজিটিভ ইনপুটে আমরা দেখছি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালটা। তো ক্যারিয়ার সিগন্যালটা যতক্ষণ পর্যন্ত আমাদের মেসেজ সিগন্যালের চেয়ে বড়, মেসেজ সিগন্যাল হচ্ছে এটা মেসেজ আর এটা হচ্ছে ক্যারিয়ার। তো যদি আমাদের ট্রায়াঙ্গুলারের ভ্যালু বেশি থাকে তাহলে আমরা হচ্ছে প্লাস ইনপুট +15 ভোল্ট পাবো, আর যদি আমাদের এই সাইনোসয়েডের ভ্যালু বেশি থাকে তাহলে -15 পাবো। এখন দেখি যে কি হচ্ছে। ফার্স্ট অফ অল এই জায়গায় আছে, এই জায়গায় একটা চেঞ্জ, এই জায়গায় একটা চেঞ্জ, তারপর এখানে একটা চেঞ্জ, তারপর হচ্ছে এই জায়গায় একটা চেঞ্জ, তারপর এই জায়গায় একটা চেঞ্জ, এই জায়গায় একটা চেঞ্জ। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ট্রানজিশন পয়েন্ট। এই জায়গায় ট্রানজিশন হচ্ছে, কিন্তু কি ট্রানজিশন হচ্ছে সেটা আমরা দেখি যে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের সাইনোসয়েড বা মেসেজ সিগন্যাল ইজ গ্রেটার দেন হচ্ছে কি ক্যারিয়ার সিগন্যাল। তো আমরা এখানে যেহেতু সাইনোসয়েডটা আছে মাইনাস ইনপুটের সাথে, তাহলে এই জায়গায় আমরা একটা নেগেটিভ সিগন্যাল পাবো। তারপরে এইটুকুর জন্য আমাদের হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল বলো, তাই আমরা হচ্ছে এখানে প্লাস ইনপুট পাবো। তারপরে আমাদের আবার সাইনোসয়েড বড়, তাই আবার আমরা একটা নেগেটিভ পাবো। তারপরে হচ্ছে এইখান থেকে এইটুকুর জন্য ক্যারিয়ার বড়, তাই প্লাস ইনপুট পাবো। এখান থেকে এইটুকুর জন্য মেসেজ বড়, তাই হচ্ছে মাইনাস ইনপুট পাবো। এই যে মেসেজ হচ্ছে মেসেজ দুটাই নেগেটিভ, কিন্তু মেসেজের ভ্যালুটা 0-র কাছাকাছি, আর এটা অনেক বেশি নেগেটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমাদের আবার ক্যারিয়ার বড়, তাই আমরা আবার পজিটিভ সিগন্যাল পাবো। এটাই। তারপরে আবার হচ্ছে এই জায়গায় আমাদের মেসেজ বড় হলে আমরা আবার তখন নেগেটিভ পাবো, ওখানে দেখানো হয়নি। তো এই হচ্ছে আমাদের আউটপুটটা। তো আউটপুটে যেহেতু অল্টারনেটিং সিগন্যাল পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে একটা ইনভার্টার। ওকে, এবং এখানে হচ্ছে +15 ভোল্ট আর এটা হচ্ছে -15 ভোল্ট। এখানে একটা অল্টারনেটিং সিগন্যাল পাওয়া যাচ্ছে, তাই এটাকে ইনভার্টার বলা হচ্ছে, যদিও এখানে ইনপুটগুলো অল্টারনেটিং সিগন্যালই, বাট এটা একটা ইনভার্টারের টাইপ। এটা হচ্ছে PWM ইনভার্টার। আর একটা জিনিস দেখাই দিই, কিন্তু এখন আমরা ডিসকাস করব না। এটাতে আশা করি প্রবলেম নাই, কারণ এটা তোমার জানো অপ অ্যাম্পে এগুলো তো সিগন্যাল, তোমরা এগুলো এইসব নিয়ে কাজ করছো, অপ অ্যাম্পে কিরকম ইনপুট দিলে কিরকম আউটপুট এটা তো জানো। তো আই থিঙ্ক যে তোমরা এগুলো পারবা। যদি PWM ইনভার্টার কি আসে তাহলে এই দুটো ওয়েভ ফর্মে আঁকাতে হবে আর কি। আর হচ্ছে লাস্টে যে জিনিস সেটা হচ্ছে মাল্টি লেভেল ইনভার্টার। এই সার্কিটটা আমি সার্কিটটা দেখাই দিচ্ছি, কারণ তোমরা ড্র করে রাখো। নেক্সট দিন হচ্ছে এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এক্সপ্লেন করবো ভালো মতো। তো ফার্স্ট অফ অল এই সার্কিটে আমরা যেটা হচ্ছে ইউজ করছি সেটা হচ্ছে 7 লেভেল ইনভার্টার। 7টা লেভেল আছে, এই 7টা লেভেল আছে, এবং এটাতে এই 7 হচ্ছে এই 2n+1 এই ইকুয়েশন থেকে আসছে। এখানে n = 3। এই 3 কি? 3 হচ্ছে তিনটা আমাদের সার্কিট দেখতেছো, এই তিনটা সার্কিট আছে। তো যদি তিনটা সার্কিট আসে তাহলে হচ্ছে 7 লেভেল। তোমাদের পরীক্ষায় যদি 5 লেভেল আসে তাহলে কি করবা? 5 লেভেল করা পসিবল? যদি হচ্ছে 1 হয় তাহলে হচ্ছে 3 হবে, 2 হইলে 2 4 একটা 5 হবে। হ্যাঁ, যদি তোমরা হচ্ছে এইরকম দুইটা সার্কিট করো তাহলে 5 লেভেল ইনভার্টার হবে। তো আমি 7 লেভেল দেখাচ্ছি, বাট পরীক্ষায় 9 লেভেল 5 লেভেল এরকম যে কোনো কিছু আসতে পারে, এমনকি 3 লেভেল ইনভার্টারও আসতে পারে। তখন তোমাদেরকে এই সার্কিটটাকে মডিফাই করতে হবে সেই হিসেবে। এখন সার্কিটটায় কি কি আছে সেটা দেখো। সার্কিটটায় অনেকগুলো সুইচ আছে, প্রত্যেকটা সার্কিটে আমাদের 4টা করে সুইচ আছে। 1 2 3টে সার্কিটে 12টা সুইচ আছে। তো এই সুইচগুলোর নাম্বারিংটা খেয়াল করো যে 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে সুইচগুলো 10 11 12। তো হচ্ছে এইভাবে নাম্বারিং হবে, এবং নাম্বারিংটার উপরে নাম্বারটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন আউটপুট দেখবো তখন এই নাম্বারিং অনুযায়ী আমরা অন করবো অফ করবো। ওকে, তো নাম্বারিংটা ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা সার্কিটে একটা করে ভিডিসি আছে এবং আউটপুট একটা লোড আছে। তারা কিভাবে কানেক্টেড সেটা দেখো। যে এই ফার্স্টের সার্কিটের আমাদের দুটো যে সুইচ আছে বাম পাশে, তাদের মিডল পয়েন্ট থেকে হচ্ছে আমাদের আউটপুটের প্লাসে গেছে,
এবং লাস্টের সার্কিটের যে ডান পাশের মিডল পয়েন্ট আছে এখানে হচ্ছে আমাদের আউটপুটের মাইনাস কানেক্ট হয়েছে। তো ম্যাম 1 এখান 2 3 4 গুলো যদি আরেকবার বলতেন, বোঝা যাচ্ছে না আপনার হাতের লেখা। আচ্ছা এখানে 1 2 3 4 আচ্ছা আমি ভুল লিখছি, ভালো হয়েছে। 5 6 7 8 9 10 11 12 আচ্ছা 1 2 সিরিয়ালে যাবে 1 2 3 4 তারপর হচ্ছে এখানে হচ্ছে 5 5 6 7 8 তারপর হচ্ছে 9 10 11 12 বোঝা গেছে এবার? এটা হচ্ছে 2 এবার জি ম্যাম। বোঝা না গেলে বলবো। ওকে তো হচ্ছে 1 2 3 4 এরকম কানাকানি ইয়া না একসাথে যাবে, সিরিয়ালি যাবে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এই বাম পাশে পয়েন্ট মিডল পয়েন্টের সাথে হচ্ছে আমাদের আউটপুটের প্লাস কানেক্টেড, আর লাস্টের সার্কিটের ডান পাশের মিডল পয়েন্টের সাথে আমাদের আউটপুটের মাইনাস কানেক্টেড। এবং প্রত্যেকটা সার্কিট হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড কিভাবে, এই যে এই পয়েন্টের সাথে হচ্ছে এই পয়েন্টটা যাবে হচ্ছে তার নেক্সট সার্কিটের এই পয়েন্টে কি প্রথম সার্কিটের ডান পাশের মিডল পয়েন্ট যাবে নেক্সট সার্কিটের বাম পাশের মিডল পয়েন্টে, নেক্সট সার্কিটের ডান পাশের মিডল পয়েন্ট যাবে হচ্ছে তার পরের সার্কিটের বাম পাশের মিডল পয়েন্টে। ঠিক আছে? তো এই হচ্ছে কানেকশন, এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন, আর হচ্ছে আমাদের লোডের কানেকশন। তো এই তিনটা কানেকশন বুঝছো কিনা দেখো, এইগুলা মানে সার্কিটে বুঝছো কিনা। সার্কিট যদি বুঝে থাকো তাহলে আউটপুট আমরা নেক্সট ক্লাসে দেখবো। সার্কিটে কোনো সার্কিট ড্র করতে কারো সমস্যা থাকলে আমাকে বলো, যদি কানেকশন গুলো না বুঝে থাকো। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে এখানে আজকে ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে আমরা এখানে মাল্টি লেভেল আউটপুট পাই। তো এই সবগুলা সুইচকে এক এক করে হচ্ছে এক এক করে না, সুইচের এক একটা কম্বিনেশনের কারণে আমরা আউটপুটে এক একটা আউটপুট পাবো, সেগুলো আমরা নেক্সট ক্লাস দেখবো। নেক্সট ক্লাস তো হচ্ছে মঙ্গলবারে ক্লাস নাও হতে পারে, আমি জানাই দিব। মঙ্গলবারে ক্লাস না হলে বুধবারে হবে। আমাদের সিলেবাস শেষের দিকে, তারপর নেক্সট ইয়ার ওগুলো দেখাবো। তোমাদের কি অন্য কোনো ল্যাব শুরু হয়েছে? কোনো ল্যাব স্টার্ট হয়েছে কেউ বলবো? না ম্যাম, শুরু হয় নাই। কবে থেকে শুরু হবে কেউ বলছে? 7th উইকের পর থেকে মেবি, কোন রোজার পর থেকে, পূজার পর থেকে। পূজা 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 না পূজা ও পূজা পূজার পর থেকে। পূজা পূজা কবে? 26 তারিখ না 21 তারিখ থেকে না? 21 তারিখ? তো অনেক দেরি আছে। এখন কি 7 উইক চলতেছে না? কি 8 উইক চলে? এখন তো 7 উইক চলে। আমি তো জানতাম যে আমাদের নেক্সট উইক থেকে ল্যাব শুরু হওয়ার কথা। তো আবার পূজার পরে শুনতেছি কি জানি হয়তো শুরু হবে। আমি তো আমাদের বি সেশনে একটা ল্যাব পাবো, পাওয়ার ইলেকট্রনিক্স এর। অন্য ল্যাবগুলো শুরু হলে হয়তো আমাদের 2টা ক্লাস লাগবে ল্যাব শেষ করতে। সমস্যা নাই, ল্যাব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, তো আমি আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। বাকিটা এই সার্কিট কিভাবে কাজ করে সেটা পরে ক্লাসে দেখবো। তো সার্কিটটা ভালো করে তোমরা ড্র করো। সার্কিটে যদি কার সাথে কার কানেকশন এটা না বুঝতে পারো তাহলে ওগুলো বুঝবা না। ওকে, আজকে ক্লাস শেষ করলাম।